হ্যালো। নমস্কার। হ্যালো। আরটি নিউজের পক্ষ থেকে আমি শ্রেয়া। আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান তাহাদের কথা। আজকে আমাদের অতিথি বিশিষ্ট লেখিকা, সুপাঠিকা এবং আরেক ধারে সমাজকর্মী অভিষেক কর। অভিষেকদা, তোমাকে পেয়ে আমরা সকলেই ভীষণ ভীষণ খুশি। আশা করি তোমারও খুব ভালো লাগবে আমাদের সাথে সময় কাটিয়ে। তুমি খুবই ব্যস্ত মানুষ, আমাদের এই যে মূল্যবান সময় দিয়েছো এর জন্য আমরা খুবই আপ্লুত। তো বলো, এই যে আ- লকডাউন চলছে, ঘরবন্দি অবস্থা, কেমন আছো এই লকডাউনে? আর তার আগে সবার কাছে আমি একটুখানি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার দেরি হয়ে গেল আসতে। ঠিক আছে? কারণ আমার শোনা যাচ্ছে তো আমার কথা? আমি শুনতে পাচ্ছিলাম না। এবার শুনতে পাচ্ছো? হ্যাঁ, তো আমি আসলে আ কাজ করি তো, আমাদের তো ওয়ার্ক ফ্রম হোম করতে হয়। এবার কখন কিরকম থাকে সেটা বলা যায় না। এখনো তোমাকে লাইভে আসার কথা বলেও তারপরে আবার অফিস থেকেই ফোন এসেছিল। তো আমি তার কাছ থেকে সময় চেয়ে নিয়েছি। সবাইকে মানে যারাই দেখছো বা যারা দেখবে তাদের সবার কাছেই আমি ক্ষমা চেয়ে নিলাম। ৮টায় আসার কথা ছিল। এখন ৮টা ৪০, ৮টা ৪১ হয়ে গেছে। তো লকডাউনে কিরকম কাটছে? লকডাউনে আম কি বলবো? হ্যাঁ, বাড়ি থেকে বেরোতে পারছি না। বন্ধুদের সাথে দেখা করতে পারছি না। কিন্তু অফিসের কাজ তো করতেই হচ্ছে। আর মানে আমি নিজেকে সেই ভাগ্যবানদের মধ্যে মনে করি যে যাদের কাজটা রয়ে গেছে লকডাউনের মধ্যে, যাদেরকে কাজ হারাতে হয়নি, যাদের কাজের ওই এমপ্লয়মেন্ট সিকিউরিটিটা রয়েছে। আমি খুব কৃতজ্ঞ আমার এমপ্লয়ারের কাছে, বা আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সেই ইন্ডাস্ট্রিতে যে আমাদের এখানে লে অফ হয়নি। তবে হ্যাঁ, ওই বাড়িতে বসে থাকা, আমি তো একটা মানুষ যে রেগুলারলি বাড়ি থেকে বেরোতাম, অফিস থাকুক চাই না থাকুক। বছরের ৩৬৫ দিন বাড়ি থেকে বেরোই। আহ, রাস্তায় যাতায়াত, বন্ধুদের সাথে দেখা করা। তো ওটা একটা খুব অসুবিধা হচ্ছে, একটা গুমোট ফিলিং লাগছে। কতক্ষণই কটাই বা তোমার ওটিটি চ্যানেল সাবস্ক্রাইব করব, কটাই বা দেখবো। আর তার উপরে মানে সবার তো ফ্যামিলি রিলেশনস বা যৌথ পরিবারও নয়, বা ফ্যামিলি রিলেশনস ওরকম অতটাও স্ট্রং নয় যে বাড়ির মানুষটার সাথেই কেটে যাবে, বা কতক্ষণই বা ফেসবুক করব। তো ওই মিলিয়ে মিশিয়ে রয়েছে। তবে হ্যাঁ, আমি এটুকু ভাগ্যবান, নিজেকে এটুকু লাকি মনে করি যে আমার ওই ইকোনমিক অসুবিধাটা হচ্ছে না। তো এর জন্য অনেকটাই স্বস্তিতে রয়েছি, মানে আর্থিক সচ্ছলতা রয়েছে। আর আমি মনে করি যে পৃথিবীর প্রত্যেকটি মানুষের ভালো থাকার একটা প্রধান কারণ হচ্ছে তার আর্থিক সচ্ছলতা। আচ্ছা অভিষেকটা, মানে একটা কথা বলতে হয় যে তোমাকে ভীষণ মিষ্টি লাগছে দেখতে। তো তোমাকে একটা জানি না খুব মিষ্টি মিষ্টি লাগছে কিনা, কারণ আমি শুধু ল্যাপটপ থেকে উঠেছি, মুখটা ধুয়েছি, কাজলটা পরেছি, বসে পড়েছি। মানে মুখে প্রশ্ন সাবানটুকুও দিইনি, মানে একটা খুব ক্লিশে টাইপের প্রশ্ন করছি আমি তোমাকে যে তোমার সৌন্দর্যের রহস্য কি বলো? এই আমি তো বিউটি কন্টেস্টে আসিনি। আর আমি নিজেকে সেরকম সুন্দর মনেও করি না যে আমি এই প্রশ্নের উত্তর দেব। তবে সত্যি কথা বলতে গেলে আমি আমার নিজের লাইফ থেকে দেখেছি যে আহ জানিস তো, মন যদি ভালো থাকে না তাহলে মানুষকে সুন্দর দেখায়। এমন একটা সময় গেছে, মানে আমি আমার তোরাও যদি মানে যদি বিশ্বাস না হয় তাহলে আমার প্রোফাইলটা ঘেঁটে দেখতে পারিস। 2019-এরই এই সময়কার ছবিগুলো দেখবি, আর 2019-এর বা 2020-এর এই সময়কার ছবিগুলো দেখবি, আকাশ পাতাল তফাৎ। তখন গায়ের রংটা চেপে গেছিল। এই চাপাটা দেখ, আমি শ্যামলা গায়ের রঙের এগেনস্টে নয়, ঠিক আছে, কিন্তু এটা না একটা অসুস্থ চাপা রং, মানে বোঝা যাচ্ছে যে শরীরটা ভালো নয়। সেই রকম গায়ের রংটা চেপে যাওয়া, ঠিক আছে, পেল হয়ে যাওয়া, যেটাকে পেল বলে, হয়ে যাওয়া, আহ শরীর খারাপ, মানে একটা একটা রোগানেস, মানে এমন একটা, কি বলবো, মানে ওই রুগ্ন একটা ভাব, যেটা দেখলেই মনে হয় যে মানুষ অসুস্থ বা ভেতর থেকে ভালো নেই। তো আমার মনে হয় যে সবসময় দেখ, অনেক মেকআপস রয়েছে, অনেক কিছু রয়েছে, সবটাই মানুষ সুন্দর করে দেয়, আর ফিল্টার্সও ইউজ করে অনেকে ছবিতে। আম, সেটা করা খারাপ বলছি না, কিন্তু আমার মনে হয় সত্যি সুন্দর থাকতে গেলে মনকে ভালো থাকতে হবে, ভালো ঘুম হতে হবে। এটাই, আমি তো ডাক্তার নই যে সৌন্দর্যের কিছু বলবো। তবে হ্যাঁ, মন ভালো থাকলে এমনি, আর নিজেকে ভালোবাসতে হবে। আমি নিজেকে ভালোবাসি। ওই
তো দেখবি আমি নিজেকে ভালোবেসে নিজেকে সুন্দর বলি, তাই আজকে তোরা আমাকে সুন্দর বলছিস। শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, এবার এটা শোনা একটা খুব যাচ্ছে। খাঁটি কথা বলেছো যে মন ভালো থাকাটা ভীষণ জরুরি। এবং এই যে চারিদিকে কোভিড পরিস্থিতি, সেই সময় মানুষ মানসিক দিক থেকে যত ভেঙে পড়ছে, মানে তত আরো পরিস্থিতি খারাপ হচ্ছে। তো তোমার কি মনে হয় যে কোভিড পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা কতটা জরুরি? দেখ, কোভিড মানে কোভিড এর সিচুয়েশনের একটা সব থেকে বড় ড্রব্যাকই হচ্ছে মানসিক স্বাস্থ্য, মানে মেন্টাল হেলথ। আর এটা নিয়ে কথা বলা, মানে কথা অনেকেই বলে কিন্তু সেটা অতটা বেশি ভাবে চর্চা হয় না, কারণ কোভিডে শারীরিক অসুস্থতা এতটা বেশি মানুষকে আক্রান্ত করে রেখেছে, বা অক্সিজেনের অভাব, হসপিটালস এর বেডের অভাব, চাকরির অভাব, যে আমরা মেন্টাল সুস্থতার কথা বলি না, মেন্টাল হেলথের কথা আলোচনাই হয় না। আরেকটা জিনিস হচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে মেন্টাল হেলথের কথা শুধুমাত্র আমরা প্রিভিলেজ মানুষেরাই বলি, মানে যারা মধ্য, মানে যাদের ধর টাকা রয়েছে, বা যারা একটা প্রিভিলেজ সোসাইটিতে বিলং করি, ঠিক আছে, যাদেরকে দিন আনে দিন খেতে হয়, তারা তারা মেন্টাল হেলথের ব্যাপারটাই জানে না, ঠিক আছে। ঠিক আছে, তাদের মানে তাদের বোধহয় মন খারাপই করতে নেই। হ্যাঁ, তো কোভিড সিচুয়েশনে মেন্টাল হেলথ একটা প্রচন্ড বড় একটা কি বলবো, একটা ইস্যু, একটা চ্যালেঞ্জ, যেটাকে মানুষকে অতিক্রম করতে হবে। আমি এইটাই, যেটা আমার বক্তব্যের শুরুতেই বলেছিলাম, যে সবার তো ফ্যামিলি রিলেশনস ভালো হয় না, সবার তো বন্ধু, মানে বাড়ির কাছাকাছি বন্ধুরা থাকে না, বা হয় অনেকের বন্ধুই থাকে না, বা অনেকের হয়তো পরিবারের সেরকম মেম্বার্সই থাকে না যাদের সাথে তারা কথা বলতে পারবে। অ্যান্ড এটা মেন্টাল হেলথকে ভীষণ ভাবে এফেক্ট করে। আবার এরকম কিছু মানুষ রয়েছে যাদেরকে এই একসাথে একই সময় বাড়িতে থাকতে হচ্ছে বলে তারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে। ফর এক্সাম্পল, কিছু পুরুষ যারা ধর তাদের স্ত্রীর উপরে শারীরিক অত্যাচার করে, তারা এখন হয়তো সারাদিন বাড়িতে রয়েছে বলে সারাদিন অত্যাচারটা করছে, যেটা হয়তো কোভিড সিচুয়েশনের আগে তারা কিছুটা সময় অফিসে থাকতো, তারপর অফিস থেকে এসে ক্লান্ত হয়ে পড়তো, তাই রোজ মারধর করতে পারতো না, বা রোজ সেক্সুয়ালি অ্যাবিউজ করতে পারতো না। বা হয়তো এরকম সিচুয়েশন ধর, যে মানুষগুলো হয়তো মানে যাদের যাদের সত্তাটাকে তাদের মা বাবা মেনে নেয় না, ধর একজন সমকামী মানুষ, বা একজন ডিসেবলড মানুষ, ডিসেবলড বা সমকামী মানুষ, বা তাদেরকে ধর বাবা মায়ের সবসময় ভালো চোখে দেখে না, কিন্তু এখন বাবা মার সাথে একসাথে 24 ঘন্টা থাকতে হচ্ছে বলে তারাও নানাভাবে বাবা মারা অনেক খারাপ কথা বলছে, খারাপ ব্যবহার করছে, সেগুলোও কিন্তু মেন্টাল হেলথে প্রচন্ড বড়ভাবে এফেক্ট করছে। তো দেখ, এই মেন্টাল হেলথ ইস্যুস গুলো ছিল, কিন্তু কোভিড এই ব্যাপারটাকে সবার সামনে আরো বেশি করে তুলে ধরেছে, প্রকাশ করে দিয়েছে। আর আমরা এই অপরচুনিটিটা পেয়েছি যে এই ব্যাপারে নিয়ে কথা বলার, তো আমার মনে হয় সবার যতটুকু জ্ঞান রয়েছে সবারই মেন্টাল হেলথ ইস্যুস নিয়ে কথা বলা উচিত এই সময়, সব থেকে বড় এই সময় দাঁড়িয়ে, এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে। কোথাও গিয়ে মেন্টাল হেলথও এখনো সবার কাছে ট্যাবু ট্যাবু হয়ে রয়ে গিয়েছে আসলে, মানে কেউ আমরা কথা বলতে চাই না। যাই হোক, আচ্ছা অভিষেক দা, তোমার ফেসবুকের বায়োতে বা হোয়াটসঅ্যাপের স্টেটাসে যেখানেই বলি, একটা লাইন সকলের খুব চোখে পড়ে, যে আমি তো প্রেমিকা হতে চেয়েছিলাম, ওরা লেখিকা বানিয়ে সম্পর্ক ভেঙে দিল। এটা সম্পর্কে যদি আমাদের একটু বলো। দেখ, আমি আচ্ছা, আমার ভয়েসটা ইকো হচ্ছে, আমি মনে হয় যে যখন আমি কথা বলবো তুই কি একটু মিউট করবি? করে দিয়েছি। হ্যালো, এবার শোনা যাচ্ছে, হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ, তো আমি মিউট করে দিয়েছি, বলো। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে আহ দেখ, আমি কালকেও, গতকালও একটা লেখায় একটা জায়গায় লিখেছি যে আহ, আমি না লেখিকা, কবি বা সাহিত্যিক হতে লেখা শুরু করিনি কখনো। আহ, লিখ দেখ, সবারই যেরকম ছোটবেলায় আঁকতো, লিখতো, কিছু না কিছু করতো, নাচ গান করতো, আমিও লিখতাম। আমি তাছাড়া আর ভালো কিছু কখনো পারিনি। তো আমি আমার মানে মনের কষ্টগুলোকে এক্সপ্রেস করতে লিখতাম, ঠিক আছে। যখন প্রথম প্রেম করি, জীবনে প্রথম প্রেম, আমার প্রথম প্রেমটা আহ অন্যরকম। আমি একটা কাজ করছি। আহ, যাই হোক, মা ডাকছিল। তো আমার প্রথম প্রেমটা একটু অন্যরকম। অন্যরকম বলতে কারণ হচ্ছে যে আমরা কখনো, মানে আমি এখনো অব্দি তাকে দেখিনি কখনো, ঠিক আছে। তো আমরা ওই
কি বলে ওই যে প্রথম প্রথম ফোন পেয়েছিলাম, তো তখন সেই মেসেজ, ভুলভাল নাম্বারে মেসেজ চলে যাওয়া, সেখান থেকে পরিচয় হয় তার সাথে। তো দেখা করার সুযোগটা আসার আগেই তার মা জানতে পেরে যায়, তার ফোন কনফিসকেট করে ফেলে, এন্ড তারপর আর সম্পর্কটা ভেঙে যায়। কিন্তু সেই সম্পর্কে একটা খুব সুন্দর জিনিস ছিল যে সপ্তাহে ২ দিন সে ফোন পেত, শনি এবং রবি। আহ আর সোম থেকে পুরো শুক্রবার অব্দি সে তোর সারাক্ষণ তোর মানে থাকতো না, তার কাছে ফোন থাকতো না, তার মায়ের কাছে থাকতো। তো এবার তখন কি হতো জানিস তো, একটা মেসেজ তুই পাঠালে সেটা ২৪ ঘন্টার মধ্যে যদি না ডেলিভার্ড হয়, সুইচ অফ থাকে ফোনটা, তখন ডিলিট হয়ে যেত। তো আমি কি করতাম, তাকে যে কথাগুলো বলতে হবে সারা এই সপ্তাহে, আমি সেটা একটা ডায়েরির মধ্যে লিখে রাখতাম। তারপর সেই শনি রবি ফোন করলে তখন এক একটা করে মেসেজ পাঠাতাম। তো এইভাবেই আমার লেখা শুরু। আমার প্রথম ডায়েরিটা এখনো রয়েছে। তো আমি সবসময় আমার প্রেমের ফিলিংস গুলোকে প্রকাশ করতেই লেখা শুরু করেছিলাম। তারপরে যখন ফেসবুকে কবিতা লিখি, তখন অ্যাকচুয়ালি আমার একটা খুব বাজে সম্পর্ক থেকে বেরোচ্ছি। সেই সম্পর্কে যে মন খারাপ গুলো, যে কষ্টগুলো হচ্ছে, সেই কষ্টগুলোকে জাস্ট যাতে যাতে খুব বেশি কাঁদতে না হয়, যাতে খুব বেশি কাঁদলে বাবা মা জেনে যাবে, বাবা মা জেনে গেলে সাইকোলজিস্ট এইসবের ভয় দেখাচ্ছিল। এসেও ছিল সাইকোলজিস্ট একবার, সে ভুলভাল কথাবার্তা বলছে, সেটা না হয় অন্য গল্প। তো এইগুলোর চাপ থেকে, প্রকোপ থেকে পারার জন্য আমি জাস্ট প্রকোপ থেকে বাঁচার জন্য আমি লিখতাম, ঠিক আছে, যেটাই মনে হতো সেটাকে আমি জট ডাউন করে রাখতাম। তো এইভাবেই শুরু। তাই জন্যই আমি অ্যাকচুয়ালি কখনো লেখিকা হতে চাইনি। যতবার তারা আমাকে ভেঙেছে, আমি ততবার কষ্ট হয়েছে, ততবার লিখেছি, ততবার সে লেখাগুলো মানুষের কাছে পৌঁছেছে, আমার পাঠিকা বেড়েছে, পাঠক বেড়েছে। তো আমি তো প্রেমিকাই হতে চেয়েছিলাম সবসময়। ওরা সম্পর্কটা ভাঙলো, আমি লেখা শুরু করলাম, তাই লেখিকা বানিয়ে ছেড়ে চলে গেল। আহ মিউট আছে তোরটা। সরি, কোথাও গিয়ে তোমার পার্সোনাল লাইফ ভীষণ এফেক্টেড হয়েছে, যেহেতু এই সম্পর্ক ভেঙেছে, তুমি সেখান থেকে বেরিয়েছো, একটা খুব কষ্টকর সময়ের মধ্যে দিয়ে দিন কাটিয়েছো। কিন্তু এই যে তুমি লেখা শুরু করেছো এবং আজ তোমার একটা বিশাল পরিচিতি তোমার লেখার জন্য, তোমাকে অনেক মানুষ ভালোবাসে, প্রচুর ফ্যান ফলোয়ার, তো এই বিষয়টাকে এখন কিভাবে দেখো? মানে কোনোদিনও কি ভেবেছিলে যে তুমি লেখা থেকে বা তোমার লেখা এত লোক ভালোবাসবে, এত লোক? দেখ, আমি প্রথমেও বলেছি, মানে কালকেও আবার লিখেছি, আমি কালকের লেখাটাই বারবার টানছি, কারণ আমি জানতাম না এই প্রশ্নগুলো আজকে আসবে। কালকে এমনি একজন একটা পাঠিকা ফোন করেছিল, সে খুব ডিপ্রেস ছিল, এতটাই ডিপ্রেস ছিল যে সে আত্মহত্যা করতে চাইছিল। তো তার সাথে কথা বলতে বলতে তখন আমি আমার কথা শেয়ার করছিলাম, শেয়ার করতে করতে লিখলাম। তো আমি কখনো ভাবিনি যে এতগুলো মানুষের কাছে পৌঁছাবে। মানে আমরা যেই সময় লিখছি, লেখা শুরু করি, আমি যেই সময় ইনফ্যাক্ট লেখা শুরু করি, সেই সময় এক ১০ দিনে একটা লেখায় ১৩টা লাইক হতো। এরকম একটা সময় থেকে লিখছি আমরা। ঠিক আছে? তবে দেখ, ভালো তো লাগেই। ভালো লাগে কি বলতো, যে এই তো গত রবিবার দিন আমি মিত্র ক্যাফেতে খেতে গেছিলাম বন্ধুদের সাথে। কা কোভিড সব বিধি মেনেই। তো ওখানে গিয়ে হঠাৎ একটা ইয়ে তোর মেয়ে এসে বলল, আমি না তোমার সাথে ছবি তুলতে চাই। হঠাৎ, ঠিক আছে? দেখ, এটা কিন্তু নন্দন নয়, বা এটা কিন্তু কোনো সাহিত্যের মঞ্চ নয়। মিত্র ক্যাফে, একটা শোভাবাজারের মেইন জায়গাটা, পেট্রোল পাম্পটার সামনে। তখন আমার সাথে আমার একটা বান্ধবী ছিল, সে খুব সুন্দর একটা কথা বলল যে, জানিস সবই ব্রাটা টাইট টাইট লাগছে। আমি বললাম মানে? তখন বলছে যে বুকটা চওড়া হয়ে গেল, ঠিক আছে? তো আহ, এই এই ফিলিংটা সত্যি, বা ধর উম যে একটা রবীন্দ্র সদনে সরস্বতী পুজোর দিনকে আমার খুব জোরে টয়লেট পাই, ঠিক আছে, তো আমি বাথরুমের দিকে যাচ্ছি, হঠাৎ সেই সময় অনেকগুলো মানুষ জড়িয়ে ধরেছে, কথা বলবে, আহ তোর ছবি তুলবে। সেটা করতে আমাকে টয়লেটের বাইরে ৪৫ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল, আমি টয়লেট চেপে। তখন একটা ফিজিক্যাল কষ্ট হচ্ছিল, কিন্তু বিশ্বাস করি মানুষই কি, এটা যে শুধুমাত্র, মানে আমি একটা সাধারণ ঘরের মানুষ, সেখানে আমাকে কখনো তৈরিই করা হয়নি এইভাবে যে লিখবো বলে, এইভাবে
কবিতা লিখবো বলে। আমার মা তো আমার প্রথম বই বেরোনোর আগে জানতো না যে আমি লেখালেখি করি। সেখানে দাঁড়িয়ে একটা মানুষের সাথে শুধু ছবি তোলার জন্য, যে খুব সাধারণ মানুষ, মানে এমনও তো দিন গেছে যে আমি নন্দনে দুপুরের পর দুপুর বসে থাকতাম, বন্ধুদের সাথে আড্ডা মারতাম, এই করতাম, কেউ কোনোদিন ইয়ে হয়নি। আমি সেখানে গিয়ে মানে মানে প্রায় 45 মিনিট আমি দাঁড়িয়ে রয়েছে এক একটা মানুষ, মানে কত মানুষ, সহস্র মানুষ ছবি তুলেছিল সেদিনকে, তাই না? ভালো লাগে, সত্যিই ভালো লাগে। আর আরো বেশি ভালো লাগে কেন জানিস তো, মানে আমি আমি জীবনে প্রচন্ড মানে খুব কাছের মানুষদের থেকে ভীষণভাবে আঘাত পেয়েছি এবং পেয়ে আসছিও। সে শুধুমাত্র প্রেমিক নয়, তারা আহ, নিজের লোক, রক্তের সম্পর্ক। তো তখন যখন তারা যখন আমাকে সবসময় খুব, কি বলে না, মানে এটা করে যে যে আমাকে এই এই জিনিসটা, এই ফিলিংটা দেয় যে আমি যোগ্য নই, তখন এই পাঠক পাঠিকারা যখন একবার বলে না যে তোমার লেখা, তুমি মানুষটা, এগুলো এগুলো আমাদেরকে ইন্সপায়ার করে, এগুলোর জন্যই হয়তো আজকে অনেকবার এই পাঠক পাঠিকাদের জন্যই হয়তো অনেকবার আমি আমি নিজের কোনো ক্ষতি করিনি। আমি নিজেকে আত্মহত্যা থেকে বঞ্চিত করেছি। আমি রোজ ঘুম থেকে উঠি শুধু এদের জন্যই। এরাও একটা কারণ, শুধু নয়, তবে এরাও একটা কারণ। বাবা, আমি অনেক বড় বড় করে উত্তর দিচ্ছি। না না, ঠিক আছে। না, হ্যাঁ, একটা কথাই বলতে চাই যে সত্যি গুটি কয়েক মানুষ হয়তো তোমাকে ভালোবাসেনি, কিন্তু তোমার এত যে পাঠক পাঠিকা এবং তাদের থেকে পাওয়া যে ভালোবাসা, হয়তো সেই ভালোবাসার কাছে ওই গুটি কয়েক মানুষের ভালোবাসা ঠিক হেরে যাবে। আচ্ছা অভিষেক দা, হেমনলিনী আর সূর্য, যাদের উল্লেখ আমরা প্রায় তোমার লেখাতে পেয়ে থাকি, এটা কি শুধুই কাল্পনিক চরিত্র, না বাস্তবের সাথে এর কোনো মিল আছে? আহ এই কোয়েশ্চেনটা কি স্কিপ করা যেতে পারে? নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই তুমি না হ্যাঁ, বলতে শুধু চাইলে। ছোট করে এটুকু বলে রাখি যে আমি মানে সূর্য বা হেমনলিনী মানে যারা আমার পাঠক তারা অনেকেই সূর্যকে চেনে, ঠিক আছে? মানে ফেসবুকে খুব মানে খুব, কি বলবো, সেলিব্রেটেড ভালোবাসা ছিল, খুব সেলিব্রেট করে আমরা প্রেম করেছি। হ্যাঁ, তবে এখন নেই। দুটো ভালো মানুষ, মানে আমি তো নিজেকে ভালো মানুষ মনে করি, ও ভালো মানুষ। দুটো ভালো মানুষ নিজেদের ভিন্ন চাওয়া পাওয়ার জন্য এক থাকতে পারেনি। তবে হ্যাঁ, উম, সূর্যকে হেমনলিনী এখনো খুব ভালোবাসেন, তাই জন্যই মানে অস্তিত্ব আছে, অস্তিত্ব, মানে আমি কল্পনার জগতে ভাসতে পারি না, আমি কল্পনা থেকে লিখতে পারি না, এটা আমার অপারগতা। আমি যা লিখি বাস্তব থেকে লিখি। আর হেমনলিনী আর সূর্য, এই দুটো মানুষ খুব কাছের আমার, মানে খুব কাছে, মানে আমার রোম কোপে মিশে রয়েছে। তো এটাই। হয়তো এত মন থেকে বা নিজের ভেতর থেকে একদম অন্তর থেকে লেখো বলেই তোমার লেখাগুলো এত পাঠক পাঠিকার মনটা ছুঁয়ে যায়। অভিষেকটা, প্রথমেই বললাম যে লেখিকার পাশাপাশি তোমার আরেকটা পরিচয়, তুমি সমাজকর্মী। তুমি অনেক হুম। এরকম কাজ করো আমরা জানি তো। সেই সম্পর্কে যদি আমাদের একটু জানাও যে তুমি কিভাবে সমাজে কাজ করো বা আরো কি করতে চাও। দেখ, মানে আমি সব জায়গায় মনে করেছিলাম যে আমার লড়াইয়ের সময় আমি কোনো মানুষকে কখনো সেইভাবে পাশে পাইনি। অনেক সময় অনেক লড়াইয়ে, আবার কিছু লড়াইয়ে সত্যি সত্যি পেয়েছি, যেই লড়াইগুলো সেই মানুষের সাপোর্ট ছাড়া হতো না। তবে আমার আগেও যে অনেক মানুষের যুদ্ধ, যেগুলো আরো বেশি কঠিন ছিল। আমার সময় কঠিন, আরো সহজ হয়েছে, তারপরে আরো সহজ হবে। মানে আমি সবসময় একটা জিনিস মনে করি, জানিস তো, যে আমি কোনো, মানে এই যে সমাজের জন্য কাজ করছি বা মানুষের পাশে পাশে দাঁড়াচ্ছি, এটা কোনো মহৎ কাজ কিছু করছি না। আমি এটা নিজের স্বার্থের জন্য করছি। স্বার্থটা কি? আজকে আমি একটা মানুষের সাহায্য করছি, পরের দিন আমাকে সে সাহায্য করতে দেখে আরো দুটো মানুষ পরের আমি যদি বিপদে পড়ি কখনো আমার সাহায্য করবে। এরকম করতে করতে আমরা না একটা খুব সুন্দর পৃথিবী তৈরি করতে পারবো, যেখানে মানুষরা খুব ভালো, ঠিক আছে? বা খারাপ হলেও তারা ভালো হওয়ার চেষ্টা করে সবসময়। আমি এই সমাজের জন্য বা মানুষের জন্য বা আমার নিজের জন্য এই লড়াইটা লড়ছি, যাতে পরের আমার ভবিষ্যৎটা আরো বেশি সুন্দর হয়, আরো বেশি হয়। তো আগামী দিনে কার জন্য কি কাজ করবো, দেখ, সেটা তো প্রোটোকলের উপরে ডিপেন্ড করে কখন কার কি দরকার পড়ে। তবে আমি সেই মানুষগুলোর জন্যই কাজটা বেশি করতে চাই, যাদেরকে যাদেরকে মানুষ হয়তো খুব খুব ব্যবহার করে, কিন্তু তাদেরকে কখনো স্বীকৃতি দিতে পারে না। আমি আগের বার যেরকম যৌনকর্মীদের নিয়ে কাজ করেছিলাম পুজোর সময়,
আমি অ্যাটাক মানে অ্যাসিড অ্যাটাক সার্ভাইভারদের নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে। আরো আরো আমি ট্রান্সজেন্ডার মানুষদের নিয়ে কাজ করি, হোমোসেক্সুয়াল মানুষদের নিয়ে কাজ করি, ডিসেবল পার্সনদের নিয়ে কাজ করার ইচ্ছে আছে। কারণ এদেরকে মানুষ ব্যবহার করে। আর দেখ, ডিসেবল বলে তো কিছু হয় না, দে আর অল স্পেশালি এবলড। ডিসেবল তারা নয়, ডিসেবল আমাদের সোসাইটি, যে আমরা তাদেরকে সেই রকম সুপরিকাঠামো তৈরি করে দিতে পারিনি বা পৌঁছে দিতে পারিনি, যার জন্য তারা আজকে একটা সাধারণ জীবন যাপন করতে পারে, তাদের করতে পারে। তো এই ডিসেবিলিটিটা তো আমাদের মধ্যে বা আমাদের পরিকাঠামোর মধ্যে, তাদের মধ্যে তো নয়। তো আমার এরকম সমস্ত সব মানুষের জন্যই কাজ করার ইচ্ছে আছে। আর আমি তো একা করি না, তবে আমার মনে হয় যে আমার প্রথম পরিচয় একজন আমি মানুষ, তারপর সমাজকর্মী, তারপর একজন লেখিকা, যদি আমি সত্যি লিখতে পারি বা যদি আমার লেখা সত্যি মানুষের পছন্দ হয় তাহলে। তোমার মতো মানুষ যারা মানে নিজের জীবনের এত বিপর্যয়ের মোকাবিলা করার পর অন্য মানুষের জন্য কাজ করার যে ইচ্ছে প্রকাশ করেছো এবং করেওছো, তার জন্য সত্যিই তোমাকে অনেক 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 কুর্নিশ, আরটি না নিউজের দেখ, পক্ষ থেকে এবং মানে আমার পক্ষ থেকে। হ্যাঁ, মানে একটা কি হয় জানিস তো, যে এরকম অনেক মানুষকে দেখেছি যে যারা আমার থেকে বেশি লড়াই লড়েছে, ঠিক আছে। আর তারা যখন লড়াইটা লড়েছে, তারা যেহেতু মানুষকে পাশে পায়নি, তারা এখন অন্য মানুষের পাশে থাকতে চায় না। আর সে তাদের এই না থাকতে চাওয়াটাও জাস্টিফাইড, কারণ তারা যে সময় কষ্ট পেয়েছে, তারা যেই সময় যেই খিস্তিগুলো শুনেছে, যেইভাবে পাশবিক অত্যাচার করেছে তাদের উপরে শুধু সমাজ নয়, প্রশাসনে থাকা লোকেরাও। তো সেই সময় তাদেরকে মনোবল, তাদেরকে ওই আহ, একজন কমরেডশিপ দেওয়ার কেউ ছিল না। তবে আমি না একটু ভিন্ন ভাবে মনে করি। আমি মনে করি যে কষ্টটা তো আমি সহ্য করেছি, আর কষ্টটা সহ্য করলে ব্যথাটা বা যন্ত্রণাটা কি হয় সেটা আমি জানি। তো আমি চাই না যে আরেকজন মানুষ ঠিক সেরকম কষ্টটা পাক। কারণ দেখ, কষ্টের কারণ আলাদা হলেও কষ্টের ধরনটা তো একই হয়। একদম। আচ্ছা অভিষেক দা, এলজিবিটিকিউ মান্থ চলছে, প্রাইড মান্থ। ফেসবুকে অনেক মানুষই অনেক লেখালেখি করছে, পোস্ট করছে। তোমার কি মনে হয় যে এই যে এত অ্যাপ্রিসিয়েশন প্রাইড মান্থকে নিয়ে, এত একটা সেলিব্রেশন, তারপরেও কি সমাজের সমকামিতা নিয়ে ট্যাবুটা ভেঙেছে? মানুষের মানসিকতাটা কি সমকামিতা নিয়ে বদলেছে একটুও? দেখ, একটু তো বদলেছে সেই জন্য, সে নিজেকে লিবারেল প্রমাণ করার জন্যই হোক, বা সত্যি তাদের চারিপাশে অনেক সমকামী মানুষরা থাকছে বলেই হোক, ঠিক আছে। সেটা যে বদলেছে, না বদলালে আজকে মানুষ এতটা এগিয়ে এসে সোচ্চার ভাবে প্রচার প্রচার করতো না সমপ্রেমের, সমকামীদের হয়ে। কিন্তু হ্যাঁ, অনেকটা পথ এখনো বাকি। আর সব থেকে বড় কথা, শুধুমাত্র যে যারা উভয়কামী বা যারা বিপরীতকামী মানুষেরা, তারাই যে শুধু ট্রোল করে সেটা নয়। মানে কিছুদিন আগেও প্রিয়, আমাকে একটা ইনবক্স পাঠিয়েছে যে আরেকজন ট্রান্সজেন্ডার ব্যক্তি, যে নিজেকে ট্রান্সজেন্ডার বলে, সেও আমাকে ট্রোল করছে। আসলে কি বলতো, যে আমরা না, মানে পৃথিবীর প্রত্যেকটি মানুষ শুধুমাত্র নিজের সুবিধাটুকু ভাবে। আমার সুবিধার মধ্যে যতটুকু আমি পাবো পাবো, কিন্তু অন্য মানুষের যদি কখনো সুবিধাকে তাকে একটু বেশি সুবিধা দেওয়া হয়, বা সে যদি সেই সুবিধার আয়ত্ত থেকে বেশি পেয়ে যায়, তখনই তার না ঘোলটা পাল্টে যায়, ঠিক আছে। তখনই সে তাকে টেনে ধরতে চায়। আমার একটা ছোট্ট আহ, ঝামেলা হয়েছিল আমার, একটি, মানে আমার আমার তরফ থেকে নয়, আমার কারণে নয়, একটি সাংগঠনিক কারণের জন্য একজন ট্রান্সজেন্ডার ব্যক্তির সাথে আমার ঝামেলা হয়েছিল। তো সে এরকম কথাও বলেছিল যে আমি নাকি বড় বড় টিপ
পরে থাকি, লাল রঙের টিপ পরি, যাতেই বেশি করে অ্যাটেনশন পাই, অ্যাটেনশন সিক করি। বা হয়তো এরকম অনেক মানুষ আছে, মানে আমার অনেক প্রাক্তনরাও এই কথা বলেছে যে আমি শাড়ি পরে ছবি দিয়ে আমার সমকামিতা বিক্রি করে আমি বেশি ফুটেজ পাই। আমি মনে করি যে ধর একটা মেয়ে যে নিজেকে, মানে যে মেয়ে সে, যে বায়োলজিক্যালি একটা ফিমেল, সে যখন শাড়ি পরে ছবি দিচ্ছে, সে কি তাহলে তার সেক্সুয়ালিটিকে বিক্রি করছে? করছে না তো। তাহলে একজন যে নিজেকে মেয়ে মনে করছে, সে শাড়ি পরে ছবি দেওয়া তাকে সেক্সুয়ালিটিকে বিক্রি করা কেন বলা হবে? দেখ, সমাজের মানে সমাজ আসলে, এটা না সমাজেরও দোষ নয় বা আমাদের দোষ নয়, মানে এত বছর ধরে পিতৃতান্ত্রিকতা বা পুরুষতান্ত্রিকতা এতটাই শোষণ করে রেখেছে না মানুষকে। দেখ, আমরা আমরা না মানে যারা দাসত্ব খেটেছে অনেক 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 বছর ধরে, তাদের মানে তারা যদি সত্যি এখন দাসত্ব নাও করে, তাও দেখবি তাদের মালিকের পরিবারের কারোর কাছে গিয়ে এরকম করে হাত জোড় করে দাঁড়িয়ে থাকে। কারণ অভ্যাস হয়ে যায়, ব্যাপারটা অভ্যেসে চলে আসে। তো মানুষের যে কোনো, শুধু সমকামী না, সামাজিকভাবে দুর্বল যে কোনো মানুষকে বা যে কোনো গোষ্ঠীর মানুষকেই নির্যাতন করার না একটা স্বভাব তৈরি হয়ে গেছে। এই স্বভাব থেকে বেরোতে সময় লাগবে, তবে চেষ্টা অনেকেই করছে। আর শুধুমাত্র যে সমকামী হয়ে সমকামী মানুষেরা চেষ্টা করছে এরকম নয়, সমকামীদের থেকে অনেক বেশি চেষ্টা করছে অনেক লিবারাল, মুক্তমনা, বিপরীতকামী মানুষেরা। মানে আমি হলপ করে বলতে পারি যে আমি অনেক সমকামী মানুষদেরকে শুধুমাত্র সমকামী পার্টিতে যেতে দেখেছি, যেখানে আরেকজন মানুষের সাথে আহ অন্তরঙ্গ মুহূর্ত কাটানো যায়, কিন্তু তার থেকে অনেক বেশি বিপরীতকামী মানুষদেরকে সমকামীদের হয়ে মিছিলে হাঁটতে দেখেছি। তো ভালো খারাপ মিলিয়ে সবটাই রয়েছে, চেঞ্জ হচ্ছে কি। আহ হ্যাঁ, তুমি যেটা বললে একদমই ঠিক কথা বলেছো যে অনেক বিপরীতকামী মানুষ বা যাদেরকে তথাকথিত সমাজে নর্মাল বলা হয়, তারা অনেক বেশি এই সমকামীদের যে যুদ্ধ বা তাদের যে জীবনের লড়াই সেটাকে নিয়ে অনেক বেশি ভাবে তারা অ্যাক্টিভ থাকছে। আচ্ছা, তোমার কি মনে হয় বা কখনো মনে হয়েছে যে অনেক মানুষই আছে যাদের কাছে সমকামী হওয়াটা একটা ফ্যাশন? মানে আমার আমি আসলে হয়তো নর্মালি, কিন্তু মানে সো কল্ড নর্মাল, বাট কোথাও গিয়ে হয়তো আমারও ইচ্ছে হয়েছে যে আমি একটু সমকামিতা বা আমি এই যে বিষয়টা, এটাতে এই যে ট্রেন্ড টাইপের আমি সাথে গা ভাসাবো, এরকম অনেক মানুষের মেন্টালিটিতে আজকাল দেখা যায় বা অনেক জায়গায় শোনা যায় যে সমকামিতা আজকাল ফ্যাশন হয়ে গেছে। তো সেই বিষয়ে তোমার কি মত? দেখ, আমি এই জিনিসটা নিয়ে একটুখানি মানে হাসলাম এই উত্তরটা, মানে প্রশ্নটায়। সমকামিতা কি? মানে একজন মানুষের প্রতি মানে একজন সমলিঙ্গ মানুষের প্রতি শারীরিকভাবে অ্যাট্রাক্ট হওয়া, রাইট? ঠিক আছে। তো আমি তার মানে কি একজন বিপরীতকামী মানুষ, যারা ধরো বিপরীত কাম শুরু করেছিল, প্র্যাকটিস করা শুরু করেছিল, তারা কি ট্রেন্ডের জন্য আরেকজন বিপরীতকামী মানুষের সাথে শুচ্ছে বা বিপরীতকামী মানুষের সাথে চুমু খাচ্ছে? সেটা তো নয়। তাহলে সমকামী মানুষ মানে একজন সমকামী মানুষ আরেকজন সমলিঙ্গ মানুষের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, সেটাই তো তার মধ্যে সমকামিতা রয়েছে। বা সেই ধর একজন একই সময় থেকে একজন মেয়ে এবং একজন ছেলের, মানে একজন ছেলে একজন মেয়ে এবং আরেকটি ছেলের পাশে একই সময় থেকে যখন অ্যাট্রাক্টেড হচ্ছে, তার মধ্যে উভয়কামিতা রয়েছে, বাইসেক্সুয়ালিটি ইনস্টিংক্টস গুলো রয়েছে। তাহলে এই ব্যাপারটা ট্রেন্ডে কি করে এলো? এবার ট্রেন্ড মানে তো জামা কাপড়, সমকামিতা কি একটা জামা কাপড় পরে নিতে হয়? মানে আমি জানি না এটা কারা বলেছে, কিন্তু যারা বলেছে তাদের কি ব্যাপারটা কি, তাহলে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তার মানে যে তাদের বাবা মা যারা বিপরীতকামী, ঠিক আছে, এটা অ্যাট্রাক্ট হয়ে তাদেরকে জন্ম দিয়েছে, তার মানে তাদের যদি মনে হয় যে এখন একটা জামা কাপড় চেঞ্জ করতে হবে, একটু যদি সমকামিতা ট্রাই করতেই হয়, তাহলে তার মানে তাদের বাবা বা মা সমকামিতা ট্রাই করতেই পারে, রাইট? বিকজ এটা তো একটা ট্রেন্ডে তো গা ভাসানোই যায়। মানে যারা এই কথাগুলো বলে আমার মানে খুব হাসি পায় যে তারা এই অ্যানালিসিস গুলো কোথা থেকে করে, মানে মানে কোনটাকে ট্রেন্ড বলছে। এইবার একটা ছেলের মেয়েলি ভাবে কথা বলাটাকে কি তোরা কি সমকামিতা ভাবছিস? সেটা তো নয়। মানে একটা ছেলে মেয়েলি ভাবে কথা বলছে, সেটার সাথে সমকামিতা কোনোভাবেই লিঙ্ক নয়। সেটা তোর হ্যাবিচুয়াল ব্যাপার স্যাপার। সে একজন বিপরীতকামী পুরুষ মানুষও মেয়েলি ভাবে কথা বলতেই পারে বা মিথ্যে ভাবে কথা বলেও, এরকম আমার চোখে অনেক রয়েছে।
একজন বিপরীতকামী মানুষ এখন এখন একটা ট্রেন্ড উঠেছে যে বিপরীতকামী পুরুষেরা এখন কানে কাঠগোলাপ দিয়ে ছবি দিচ্ছে। আর কি হ্যান্ডসাম লাগছে তাদেরকে, তার মানে কি তারা সবাই সমকামী? না তো। তো এই প্রশ্নটা মানে মানে এই এটা এটা সত্যিই তুই একটা খুব সুন্দর প্রশ্ন করেছিস শ্রেয়া, কারণ এই মানুষের এই ভুল ধারণাগুলো পাল্টাতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই প্রশ্নটা অনেক সময় শোনা যায় যে সমকামিতা মানে একটা ফ্যাশন হয়ে গেছে। ও তো এখন যে পারছে সেই সমকামী বলছে নিজেকে, সমকামী বলে দাবি করছে নিজেকে। আসলে সে কতটা সমকামী বা তার আদেও সেই ফিলিংসটা আছে নাকি ঠিক নেই, কিন্তু মনে হচ্ছে যে আমিও একটু মানে এরকম একটা লোকের মনে ধারণা চলে এসছে। কারণ কারণ হয়তো কোথাও এখন সমাজে যেভাবে সমকামিতা নিয়ে মানুষ খোলামেলা ভাবে কথা বলতে পারে, সেটা একটা সময় পারতো না। তাই মানুষের পুরনো যুগের মানুষের অনেক বেশি করে মনে হচ্ছে যে এটা এখন একটা ফ্যাশন হয়ে গেছে, বা কোথাও গিয়ে একটা সোশ্যাল মিডিয়ার দেখ অন্যান্য ট্রেন্ডের মতো ট্রেন্ড। দেখ 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 ফ্যাশন সমকামিতা হয়নি, হয়নি। কিন্তু ফ্যাশন যেটা হয়েছে সেটা হচ্ছে যে সমকামী মানুষদেরকে নিয়ে কথা বলাটা ট্রেন্ড হয়ে গেছে। সে তুমি সত্যি সমকামী মানুষদেরকে সাপোর্ট করো কিনা, বা তুমি সত্যি মানে আমি এরকম অনেক মানুষকে দেখেছি, আমার বন্ধুবৃত্তের মধ্যেই অনেক মানুষকে দেখেছি যে যারা ধর বড় বড় হ্যাজ নামায় প্রাইডে, ঠিক আছে, বড় বড় অনেক কথা বলে, কিন্তু তারাই ক্যারি মিনাটির ভিডিওটাকে সাপোর্ট করেছিল এবং আমার সাথে ঝামেলা করেছিল, ঠিক আছে। লিবারেল মানুষ তারা প্রচন্ড। বা ধর যখন জোশ টক্সে আমার ভিডিওটা বেরিয়েছিল, ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল ঠিক কি কি ঢুকেছিল তোমার সাথে, মানে কি কি হয়েছিল তোমার সাথে। আমি জানি না একজন রেপ সার্ভাইভার যে একজন মহিলা, তাকে এই কথাগুলো জিজ্ঞেস করা যায় কিনা বা জিজ্ঞেস করবে কিনা এরা। না, করবে না, কারণ তখন তো ফেমিনিস্ট অ্যাটাক হবে। একজন সমকামী হয়তো কোনো যান্ত্রিক গোলযোগ হয়েছে। আমাদের সাথে আছে বিশিষ্ট লেখিকা এবং সমাজকর্মী অভিষেক কর। কিন্তু হচ্ছে যে সমকামী মানুষ মানেই হচ্ছে মাপ চেয়ে নিচ্ছে। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। আমাদের লাইভ চলছে, কিন্তু কোনো যান্ত্রিক গোলযোগের কারণে আমরা অভিষেকদার কথা শুনতে হ্যালো, পাচ্ছি না। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, হ্যাঁ, অভিষেকদা ঠিক আছে, বলো। হ্যাঁ। তো আরেকটা জিনিস হয়েছে যে খুব ভালো একটা ট্রেন্ড এসেছে, মানে মানে ট্রেন্ড নয়, এটা প্রত্যেকটি মানুষ মনে করে যে সমকামী মানে কোনো একজন সমকামী মানুষ মানে যে সে যে কোনো পুরুষকে আকাঙ্ক্ষা করতে পারে, যে কোনো পুরুষের সামনেই হাঁটু গেড়ে বসে পড়তে পারে বা পিছন ঘুরে দাঁড়িয়ে পড়তে পারে। বাট এটা নয়, সেই জিনিসটা বুঝতে হবে যে তোমাদের যেরকম একটা মেয়েকে দেখে বা একজন মানে একজন বিপরীতকামী মানুষের যে যেরকম একজন বিপরীত লিঙ্গের মানুষকে দেখে তার রূপ দেখে হোক বা তার ট্যালেন্ট দেখে হোক যেভাবে অ্যাট্রাক্টেড হয় মানুষ, সেভাবেও আমরাও যে কোনো মানে আমরাও যে কোনো কি বলবো, যে কোনো যে কোনো পুরুষকে দেখলেই হামলে পড়ি না। উই অলসো হ্যাভ আওয়ার চয়েসেস অ্যান্ড প্রেফারেন্সেস। অবশ্যই, কারণ ভালোবাসা চিরকালই সকলের সাথে হওয়া সম্ভব নয়। কারণ একটা নর্মাল মানুষ যেভাবে ভালোবাসে অন্য একটা মানুষ তার প্রতি আকৃষ্ট হয় সমস্ত দিক থেকে, তেমনি একটা সমকামী মানুষের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। আচ্ছা অভিষেক দা, বাবু, এই নর্মাল মানুষ কথাটা বলিস না, ঠিক আছে? সরি সরি, সো কল্ড নর্মাল আমি আবার বলছি, সরি, ইটস মাই ফল্ট। আচ্ছা, এটা তো এলজিবিটিকিউ মাস চলছেই, তো তোমার কি মনে হয় যে সত্যি করে যদি প্রাইড মান্থ কথাটাকে সাকসেস করতে হয় এবং সেটাকে সত্যি একদম মানে মনের মণিকোঠা থেকে যদি আমাদের সফল করতে হয়, তাহলে এই কমিউনিটির প্রতি দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত এবং এই কমিউনিটির জন্য আরো কি কি কাজ করা উচিত, সেটা ব্যক্তিগতভাবে হোক বা সরকারি ভাবে হোক, যে কোনো ভাবেই হোক। এই কমিউনিটিকে অনেক রকম ভাবেই অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়, অনেক রকম ভাবে অবহেলা করা হয়। তো তোমার কি মনে হয় এদের প্রতি, স্পেশালি ট্রান্সজেন্ডার মানুষদের প্রতি বা কিউয়ার মানুষদের প্রতি আরো কি ব্যবস্থা নেওয়া উচিত, বা তাদের সুরক্ষার জন্য, তাদের সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য? দেখ, প্রথমত আমার মনে হয় যে ঠিক আছে, আমি কাজ করছি তো, তোমাকে তো বলছি। না, হবে না, আমি কাজ করছি তো। যাই হোক, এই যে এইটা হচ্ছে প্যান্ডেমিকে বাড়িতে থাকার একটা ইয়ে, ঠিক আছে। বাড়িতে থাকলে এটা যে কোনো কাজের মুহূর্ত মানে ওরা ভাবে যে বাড়িতেই তো রয়েছে, কাজ করা
কাজ আর কি করছে, যাই হোক। তো যেটা হচ্ছে, আম, হ্যাঁ যেটা বলছিলাম, আমার মনে হয় প্রাইড মান্থ সেলিব্রেট করতে হলে শুধুমাত্র একটা প্রাইড ওয়াক করে যেখানে অনেক মানুষ খুব সুন্দর সুন্দর করে সেজে গুছে হাঁটলে হবে না। প্রাইড মান্থ যদি সত্যি সেলিব্রেট করতে হয় তাহলে প্রত্যেকটি জায়গায় ভিজিবিলিটি মানুষের সামনে এনে আসতে হবে। কি করতে হবে? পুলিশ হোক, মানে পুলিশ স্টেশনসে হোক, হসপিটালসে হোক, বা বা যেকোনো স্কুল কলেজে হোক, সবসময় এই সমকামী মানে সবসময় নয় হোক, কিন্তু মাঝে মধ্যেই সমকামিতা বা সমকামিতার যে তাদের প্রতি যে দেখার দৃষ্টিভঙ্গি, সেগুলো নিয়ে এক একটা ওয়ার্কশপস করতে হবে। মাদ্রাস হাইকোর্ট খুব সুন্দর একটি রায় দিয়েছে যে আমাদের পাঠ্য বইয়ে, মানে এই বাচ্চাদের স্কুল কলেজের বাচ্চাদের পাঠ্য বইয়ের মধ্যে সমকামিতাকে নর্মালাইজ করে দেখাতে হবে, ঠিক আছে? যখন আমরা দুটো রাজা রানীর গল্প পড়ছি, তার দুটো রাজার ভালোবাসার গল্পও পড়তে হবে। আর ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে ব্যক্তিগত পরিসরে প্রত্যেকটি মানুষের মানে যাদের ধর পরিচিতরা যদি সমকামী হয় বা এই হয়, তাদেরকে এই ফিলিংটা করানো উচিত নয় যে দেখ তুই সমকামী এবং আমি তোকে সাপোর্ট করি, মানে এটা আমরা তোকে সাপোর্ট করছি, এই ব্যাপারটাই নয়। মানে আমরা কি কখনো কোনো বিপরীতকামী মানুষকে সাপোর্ট করি? করি না তো, তাহলে কেন সমকামী মানুষকে সাপোর্ট করা, এই কথাটা বলা? তুই খুব নর্মাল ব্যাপারটা, মানে যেটা আমার বন্ধুরা করে, আমার বন্ধুদের কাছে তো আমার, মানে আমি সমকামী বলে আমার তো 4-5টা হাত বেশি গজিয়ে যায়নি, তাই না? তো সেই জিনিসটা করতে হবে। বাবা মাকে, আর প্রত্যেক বাবা মাকে ছোটবেলার মধ্যে এই ব্যাপারটা ইনফ্লুয়েন্স করতেই হবে না যে তুমি ছেলে হয়েছিল বলে তোমাকে একটি মেয়ের প্রতি আকৃষ্ট হতে হবে, বা তুমি মেয়ে হয়েছে বলে তোমার একটা ছেলে হয়েছে ছেলের প্রতি ছেলের আকৃষ্ট প্রতি হতে হবে। আকৃষ্ট। এটাও নয় যে তুমি ছেলে হয়েছো, তোমাকে ছেলের প্রতি আকৃষ্ট হতে পারে, বা মেয়ে হয়েছো মেয়ের প্রতি আকৃষ্ট হতেই পারো। এটা কাউকে বোঝাতেই হবে না, তুমি তাকে বাড়তে দাও, কিন্তু একটা বয়সের পরই তার সাথে ডিসকাস করো, সেক্সুয়ালিটি নিয়ে ডিসকাস করো, এবং সব থেকে বড় কথা তাকে জিজ্ঞেস করো, মানে তার বেড়ে ওঠার সময় জিজ্ঞেস করো যে তাকে কি সত্যি কেউ বাজেভাবে কখনো হাত দিয়েছে গায়ে? কারণ জানো তো, এই আমি মনে করি সেক্সুয়াল অ্যাবিউজ ছোটবেলায় মানুষের সেক্সুয়ালিটিকে খুব বাজেভাবে আক্রান্ত করে। হুম। অভিষেক, আর ইউ ওকে? হ্যাঁ হ্যাঁ, আমি ফাইন, বল। ওকে। অভিষেক দা, জো স্টকস এর কথা তুমি নিজেই বললে, এবং সেখানে এসে তুমি নিজের জীবনের এমন অনেক অধ্যায় তুলে ধরেছো খুব সাহসিকতার সাথে, যেটা হয়তো আরো অনেক অভিষেক করকে ইন্সপায়ার করেছে, যারা হয়তো এত সহজে নিজের মনের কথা, নিজের সাথে ঘটা ঘটনাগুলোর কথা বলতে পারে না। তো যখন জোশ টক্সে এসে তুমি নিজের সম্পর্কে এইগুলো বলছিলে, তো তখন তখন তোমার কি মনে হয়েছিল যে আজ তুমি এটা যে বলছো সেটা কতটা গুরুত্বপূর্ণ সমাজের জন্য, তোমার নিজের কাহিনীটা? দেখ, আমি প্রথমত মনে হয়েছিল যে আমি আমি তো বলবোই এগুলো, কারণ কারণ আমি তো ভুল কিছু করিনি নিজে। যেগুলো হয়েছে সেগুলো বলবো, আমার তো লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। লজ্জা পাওয়ার তাদের দরকার যারা আমার সাথে ভুলগুলো করেছে বা যাদের জন্য আমি এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েছি। তবে আমি এটা তো জানি, আমরা সবাই জানি যে এই কথাগুলো কেউ সবাই সাহস করে বলতে পারে না, তারা হয়তো সাপোর্ট পায় না। আমি বন্ধুদের সাপোর্ট পেয়েছিলাম, ফ্যামিলির সাপোর্ট নাই পেয়ে থাকি, বন্ধুদের সাপোর্ট পেয়েছিলাম। আমি আহ, কি বলবো, আমি আহ, মনের চোটটা ছিল আমার, তাই আমি মনে করেছিলাম যে আমি যদি বলি, দেখ আমি জোশ টক্সের মঞ্চে দাঁড়িয়ে বলে আমি আহামরি কোনো তীর গেঁথে নিইনি, ঠিক আছে? সেটার জন্য আমি কোনো টাকাও পাইনি, আমাকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়নি, বা সেটা করে আমার যারা যারা অপরাধী তারা কোনো শাস্তি পেয়েছে সেরকমও কিছু নয়। কিন্তু আমি যে বলতে পেরেছি, বলেছি, তার জন্য অনেক মানুষ, মানে আমার মনে হয়েছে যে তারা অনেক মানুষগুলো, তারা যারা এই ব্যাপারগুলোকে চেপে রেখেছে বা যারা এই ব্যাপারগুলোর সাথে লড়তে পারছে না, বা বা যারা মনেই করে না যে এগুলো অপরাধ হতে পারে কখনো, ঠিক আছে, তারা সেগুলোর সাথে লড়তে পারবে। কারণ
দেখ, আমি জোশটক্সে দাঁড়িয়ে কালকে বলেছি বলে মানে সেদিনকে বলেছিলাম বলে গতকাল আমার কাছে একটি মেয়ে ফোন করে তার নিজের কথাটা বলেছে যে সে ক্লাস 6 থেকে ক্লাস 12 অব্দি তার ছোট মেসো দ্বারা ধর্ষিত হয়েছে। শুধু মানে সে শ্লীলতাহানিও নয়, ধর্ষিত হয়েছে। ঠিক আছে, তো সেগুলো বলার মানে তার কারোর সাথে শেয়ার করার। আর দেখ, কি হয় জানিস তো, আমরা যারা শ্লীলতাহানির শিকার হই, তারা হয়তো কখনোই আদতে সাধারণ জীবন মানে খুব সেই অর্থে সাধারণভাবে জীবন আহ যাপন করতে পারি না, কখনোই পারি না। কিন্তু কি হয় বলতো, অনেকটা হালকা হতে পারি যদি আমরা বলে দিতে পারি, বা আমরা যদি ম- বলে কাউকে মানে যদি কারোর সাথে শেয়ার করে, যখন তা কেউ যদি আমাদেরকে বলে যে তুমি কোনো ভুল করোনি, তোমার কোনো দোষ ছিল না, তাহলে না বাঁচার আর একটা ইচ্ছে থাকে। আর আমি মনে করি যে দেখ, জীবন তো একটাই, তো বেছে নেওয়া উচিত। কেন খামোকা শেষ করে দেবো বল? তো জীবন একটাই এবং সেটাকে হাজার বাধা বিপত্তির পরেও উপভোগ করা উচিত এবং নিজেকে শিরদাঁড়াটাকে শক্ত রেখে বেঁচে থাকাটা খুব দরকার। আচ্ছা অভিষেকটা, তোমার কি মনে হয় যে বেশিরভাগ চাইল্ড অ্যাবিউজ ঘটনা বা সেক্সুয়াল অ্যাবিউজ যাই বলে থাকি না কেন, সেটা ফ্যামিলি থেকে বেশিরভাগ হয়, ফ্যামিলি থেকেই সেটা সূত্রপাত? এটা কি দেখ 100%-এর মধ্যে 90% ক্ষেত্রে? দেখ আমার ক্ষেত্রে তো ফ্যামিলি থেকে হয়নি, আচ্ছা। কিন্তু যা শুনেছি সেটা ফ্যামিলির থেকেই হয়। কেন বলতো? কারণ আমাদের মা বাবারা আমাদের বাচ্চা বয়সে আমাদেরকে কার সাথে বেশি সেফ মনে করে? পরিবারের অন্য কারোর সাথে সেফ মনে করবে, বা পরিবারের কাছের মানুষের কাছে সেফ মনে করবে, বাইরের লোকের কাছে তো সেফ মনে করে না। টেকনিক্যালি দেখতে গেলে বাইরের লোকেরা এখন কিন্তু বেশি সেফার একটা বাচ্চার জন্য যতটা না একটা ফ্যামিলি মেম্বার্স এর কাছে। তবে হ্যাঁ, সত্যি মানে গণনা যদি এরকম কিছু থাকে যে 90% চাইল্ড অ্যাবিউজ ফ্যামিলি মেম্বার্সদের থেকে হয়, তাহলে আমার মনে হয় সেটা সঠিক। কারণ কোথাও গিয়ে ভরসার জায়গাটা আমাদের পরিবার থাকে এবং সেখান থেকেই বেশি আঘাতটা আমরা কোথাও পেয়ে থাকি বা আমাদের সমাজ পেয়ে হুম থাকে। আচ্ছা, এর হুম। পেছনে কি মা বাবাদের গাফিলতিরও একটা বড় কারণ আছে তোমার কি মনে হয়? কারণ কোথাও একটা চাইল্ড যদি অ্যাবিউজ হয়ে থাকে এবং সে তার মা বাবাকে জানায় বা স্পেশালি মাকে জানায়, তাকে সবসময় বলা হয় যে তুমি চুপ থাকো, তুমি কাউকে কিছু বলো না, কারণ এটা তোমার পক্ষে ঠিক নয়। স্পেশালি মেয়েদের পক্ষে আরো বেশি বা ছেলেদের পক্ষেও, আমি এখানে কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন করব না। তো তোমার কি মনে হয় যে এটা মা বাবাদের যদি এই বিষয়ে আরেকটু সজাগ থাকে তাহলে চাইল্ড অ্যাবিউজের ঘটনা কিছুটা হলেও কমানো যেতে পারে? অভিষেকটা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি এবার। আহ, দেখ, আমার মনে হয় কি বলতো, যে বাবা মারা না প্রথমেই ভেবে রাখে যে বাচ্চারা একটা কল্পনার জগতে থাকে। তো তারা বানিয়ে বানিয়ে কথা বলে, ঠিক আছে। ফর এক্সাম্পল ধর, টিচার মেরেছে, বাবা মা ভাবে যে পড়াশোনা করতে যেতে চাইছে না বলে এই কথাটা বলছে টিচারের নামে। হ্যাঁ দেখ, এটা কিন্তু সব ক্ষেত্রে এরকম নয় যে তারা সবসময় সত্যি কথা বলে। বাচ্চারা অনেক মিথ্যে কথা বলে, কিন্তু বাবা মার মনে হয় যে সিচুয়েশন গুলোকে একবার যাচাই করে নেওয়া উচিত, ঠিক আছে। আর আমরা এখনকার জেনারেশন নয়, কিন্তু আমাদের জেনারেশন মানে আমরা যে সময় বড় হয়েছি, আমরা বাবা মাকে এতটাই ভয় পেতাম যে আমরা না আমাদের ভেতরের কথাগুলো তাদের সাথে বলতে পারতাম না। যে আমাদের কি ফিলিং হচ্ছে, আমরা কি জায়গায় দাঁড়িয়েছি, কি কি বুঝতে পারছি, কি কোন কোন অসুবিধাগুলো হচ্ছে। কারণ আমাদের ক্ষেত্রে বা আমার মায়েদের ক্ষেত্রেও, যে বাবার সাথে কথাই বলা যায় না, যা জিদ আবদার বাবা মায়ের কাছে করো, এবার মা সেটা বাবা অব্দি পৌঁছে দেবে যদি মা দরকারি মনে করে। আর মাকেও সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না, কারণ মা সবসময় বাড়ির কাজ করছে, এই করছে সে করছে, তারপর মা ক্লান্ত হয়ে পড়ছে। তো গাফিলতি ঠিক কিনা জানি না, বাট আমার মনে হয় যে বাবা মায়ের না আরেকটু বেশি সময় দেওয়া উচিত বাচ্চাদের। মানে সারাক্ষণ ডিটেকটিভের মতো পিছন ঘোরাঘুরি না করতে হবে না, কিন্তু একটা বন্ধুর মতো যদি মেশা যায়,
বন্ধুত্বটা কথা খুব বলছে, প্রয়োজন। বা দিনের শেষে যদি একবার জিজ্ঞেস করে হাউ ওয়াজ ইউর ডে, কি কি হয়েছে, কোথায় গেছিলে, এন্ড তাকে যদি জাজ না করে। অবশ্যই। আচ্ছা অভিষেক দা, অনেক মানুষই আছে যারা হয়তো এখনো নিজের সমকামিতাটাকে নিয়ে বাড়ির লোকের কাছে প্রকাশ করতেও দ্বিধাবোধ করে, বা নিজের নিজের যে নিজেকে যে নতুন ভাবে একটা চেনা, যে আমি আসলে কি, আমার শরীরটা অন্য হলো, আমার মনটা আসলে অন্য কিছু। এই যে বিষয়টা, এই এই যে একটা লড়াই, নিজের সাথে একটা অন্তর্দ্বন্দ্ব সবার প্রথমে আসে, তারপর সমাজের সাথে দ্বন্দ্ব। এই জিনিসটাকে তুমি কিভাবে ফেস করেছিলে? আহ দেখ, আ- আমি মনে করি যে প্রথমত হচ্ছে যে প্রত্যেকটি সমকামী মানুষের শরীর আলাদা, মন আলাদা হয় না, ঠিক আছে? মানে আচ্ছা। উম, আমি একজন সমকামী মানুষ, মানে ফর এক্সাম্পল একটি ব্যক্তি সমকামী মানুষ, সে সমকামী পুরুষ, সে একজন সমকামী পুরুষের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, তার মানেই কি তার মনটা অন্য শরীরটা অন্য? সেটা তো নয়। বা তার মানেই কি মনে যে সে শরীরটা একটা পুরুষের পেয়েও নিজেকে একটা মহিলা মনে করে না, পুরুষ হয়ে নিজেকে পুরুষ মনে করেই পুরুষের প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে, এটাও তো হতে পারে। হুম। একদম। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু তুই যেটা প্রশ্নটা করলি যে বেরিয়ে আসা বা বাবা মার কাছে বলা, এটা সব থেকে প্রধান কারণ হচ্ছে কি জানিস তো, বাবা মার কাছে বলতে না পারার কারণ হচ্ছে যে বাবা মা যদি বাড়ি থেকে বার করে দেয়, বাবা মা যদি খেতে পড়তে না দেয়। কারণ আমি প্রথমেই আজকে ডিসকাশনের প্রথমেই একটা কথা বলেছিলাম যে প্রত্যেকটি মানুষের যে কোনো নিজের সিদ্ধান্ত নেয়ার প্রতি বা নিজেকে ভালো রাখতে হলে তাকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে। এবার অনেক সমকামী মানুষেরা যখন তাদের সমকামিতার কথা জানতে পারে, এমন অনেক সময় আছে যে তারা আর্থিকভাবে সচ্ছল নয়, বাবা মার হুম। প্রতি ডিপেন্ডেন্ট, তো তাই জন্য তারা বলতে পারে না। এটা একটা কারণ হয়। আর আরেকটা কি বলতো, তাদের চারিপাশের লোকেরা এতটাই হোমোফোবিক হয়, এতটাই সমকামিতাকে বা সমকামী মানুষদেরকে ঘেন্না করে যে তারা না, মানে সেই সাহসটাই পায় না যে যে আমি কাকে বলবো। মানে ধর সেই ধর নিজে জানে যে আমি সমকামী, কিন্তু সে অন্য কাউকে কি করে বলবে, মানে তার কাছের কোনো মানুষকে কি করে সব সময় তো এটা নয় যে সমকামী মানে আরেকটা সমকামী মানুষের গিয়ে বললাম চলো আমি সমকামী তুমি সমকামী চলো গিয়ে শুয়ে পড়ছি, এটা তো নয়। সমকামিতা তো একটা জীবনযাপন, সেই জীবনযাপন, একটা জীবন যাপন করতে গেলে তো চারিপাশের আরো কিছু মানুষ লাগে, সে মানুষগুলোকেও তো দরকার। সেই মানুষগুলোর সাপোর্টই যদি না পাই তাহলে কিভাবে, মানে আমরা নিজেকে কিভাবে অ্যাকসেপ্ট করব বল? হ্যাঁ অভিষেক দা, আজ তোমার মুখ থেকে এই যে কথাগুলো শুনলাম, আশা করি অনেক মানুষই অনেক ভরসা পেলো। কারণ যেটা তুমি সবসময় করে থাকো, একটা মোটিভেশন, বা কোথাও গিয়ে যে তুমি নিজে তোমার তোমার পরিচয় নিয়ে, বা তুমি যা, তুমি নিজেকে আর পাঁচটা সাধারণ মানুষের মতো যেভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছো, সেটা দেখে অনেক মানুষই ভরসা পায় যে না, আমরাও আলাদা নই, আমরাও খুবই সাধারণ এবং একদম সুস্থ সবল মানুষ। এটা কোনো রোগ নয়, এটা কোনো তাবিজ কবজের সারে না, এটা একটা খুবই সাধারণ ন্যাচারাল বিষয়। হুম। আচ্ছা অভিষেক দা, তোমার বই নিয়ে, তোমার কবিতার বই অনেক প্রকাশ পেয়েছে, তো সেই নিয়ে যদি আমাদের কিছু বলো, যে তোমার প্রথম বই কি এবং আরো কতগুলো বই প্রকাশ পেয়েছে, আর কি কি পেতে দেখ, চলেছে? আমার প্রথম বই ক্লিভেজ কাউন্টার, সেটা এমন একটা সময় প্রকাশ পেয়েছে, সেটার জন্য আমি সারা জীবন আমার প্রকাশকের কাছে কৃতজ্ঞ। সে বছরই আমার বাবা সুইসাইড করে। তো সেই সময় আমার আর আমার মায়ের এমন অবস্থা যে নুন আনতে পান্তা ফুরোয়। তো সেই সময় প্রকাশক নিজে এসে রিস্কটা নিয়েছিল যে সে আমার বইটা প্রকাশ করবে। সে তো আর তখন জানতো না যে আমার বইটা 950 কপি বিক্রি হবে। তবে সে একটা অত বড় রিস্ক নিয়ে একটা নতুন লেখকের বই প্রথমেই বলা যে আমি 300 কপি প্রকাশ করব, বার করব। সে দূরদর্শী ছিল কিনা জানি না, বাট সে রিস্ক নিয়েছিলেন, সেটার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ। তারপরে আমার সম্প্রতি বই, যেটা আমি এত বছর ধরে যে অর্গানাইজেশন বা যে পেজের সাথে কাজ করে এসেছি তার থেকে বেরোনো, কখনো প্রেমিকা ছিলাম,
মন খারাপের প্রেমিক স্টেশন তো তোরা অনেকেই জানিস, হেমনলিনী আর সূর্যকে নিয়ে লেখা একটি বই। আর মাঝখানে আরেকটি ছোট্ট বই ছিল, প্রতারক পুরুষের ক্লিওপ্যাট্রা। তো এই কথা আমার আপাতত 4টে বই। আরেকটি বই আসার কথা ছিল, কিন্তু যেহেতু সেকেন্ড ওয়েভ অফ করোনা চলছে, এখন মানুষ প্রচন্ড একটা কঠিন পরিস্থিতিতে চলছে, আমি মানুষের প্রতি আরেকটা চাপ দিতে চাই না যে না, কিনুন আমার বই, কিনে পড়ুক পড়ুক। তো এখন আসছে না, তবে একটা বইয়ের কথা ভাবা হচ্ছিল, বইয়ের কিছুটা নামও ঠিক করা হয়েছে, কিন্তু ওই নামটা হয়তো পরবর্তীকালে নতুন বই এলে সেটা পাল্টেও যেতে পারে, তো আমি এখন অব্দি শিওর নই। তো এই চলছে বই নিয়ে, এই হলো বইয়ের ব্যাপার। কারণ দেখ, বই বার করাটা না আমার কাছে নেসেসিটি নয়, কারণ বইয়ের রয়্যালটির টাকা দিয়ে তো আমি খাই না। তো মানে সত্যি আমাকে খাবার দিতে পারে না বইয়ের রয়্যালটির টাকা, এটাই হচ্ছে আসল কথা। ওটা তোমার কাছে একটা নিজের ভালো লাগা এবং তোমার পাঠক পাঠিকাদের তোমার প্রতি হ্যাঁ, ভালো একটা লাগা নিশ্চয়ই, ভালোবাসা। তবে আমি রয়্যালটির টাকাটা কিন্তু চেয়ে নিই। কেন অবশ্যই, কারণ চাইবো না সেটা বল, তোমার মানে প্রাপ্য। এটা আমার তো প্রাপ্য। অবশ্যই সেটা তোমার হ্যাঁ, প্রাপ্য। আচ্ছা অভিষেক দা, এত মানে বই নিয়ে শুনছি, লেখালেখি নিয়ে শুনছি, তো তোমার সবচেয়ে প্রিয় দুটো কবিতা, একটা কবিতা যদি 2 লাইন শুনি আমরা। 2 লাইনই বলবো। হ্যাঁ, কারণ আমার নিজের কবিতা কিছুই মনে থাকে না আমার, ঠিক আছে। ঠিক আছে, 2 লাইনই শুনি। আচ্ছা, আমার কখনো প্রেমিকা ছিলাম বইয়ের উৎসর্গে যে দুটো লাইন লিখেছিলাম সেটাই বলি। একদম। কোনো একদিন দেখা হলে বলবো একগাল হেসে, ধ্বংস হতেও ভালো লাগে তোমায় ভালোবেসে। 2 লাইন হয়ে গেছে। মন ভরলো না, কিন্তু যখন তুমি বলছো তো আর কিছু করার নেই। আমি জানি হ্যাঁ, যারা মানে শুনছে বিশ্বাস তাদেরও কর, মন ভরলো না। বিশ্বাস কর, মা এখন তাড়া দিচ্ছে রুটি নিতে যেতে হবে, ঠিক আছে, আর এখন আমি বেশ, রুটি পাবো তোমাকে আর কিনা আমি বেশি জানি না। জ্বালাবো না। না না, কারণ হ্যাঁ, আমরা চাই না যে আমার জন্য তোমাকে কাকিমার থেকে পরে মারধর বা বকা খেতে হবে রুটির জন্য। বকা কি, মারধরও চলে এখনো। ওটাই তো বলছি। আচ্ছা, হুম। তাহলে তোমাকে শেষ প্রশ্ন করবো যে আমাদের যে বিশেষ অনুষ্ঠান আরটি নিউজের তাহাদের কথা, আজকে তুমি অতিথি ছিলে, আচ্ছা, এতক্ষণ তাও সময় যদি কাটালে। হ্যাঁ দেখ, বলো। পাঠকদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে, মানে যারা আহ, শুনছেন দর্শকদের। হ্যাঁ অবশ্যই, যদি কেউ কোনো প্রশ্ন করতে চায় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই। আচ্ছা, ঠিক আছে, তুই ততক্ষণ প্রশ্ন কর। হ্যাঁ, তো এটাই বলবো যে এই যে তাহাদের কথা অনুষ্ঠানে তুমি এতক্ষণ ছিলে, তো এই অনুষ্ঠানের মাধ্যমে তুমি এই প্রাইড মান্থে দাঁড়িয়ে বা অ্যাজ এ হোল তুমি দর্শককে কি বার্তা দিতে চাও, সমস্ত কিছু নিয়ে, আমি কোনো পার্টিকুলার বিষয় নিয়ে বলবো না বার্তা দিতে, তুমি যেটা বার্তা দিতে চাও আমি বলো। প্রথমে তো 2-3টে কথা একবারে বলবো। হ্যাঁ। প্রথমে যেটা বলেছিলাম রিকল, যে প্রত্যেকটি মানুষের আর্থিকভাবে সচ্ছল হওয়া উচিত, কারণ আর্থিক সচ্ছলতাই মানুষকে তার জীবনের অনেকগুলো অধিকারকে খুব সহজে পাইয়ে দেয়। এক। 2 বলবো যে দেখো, ভালো থাকার একটা খুব সিম্পল লজিক আছে, ঠিক আছে, সিম্পল লজিকটা হচ্ছে নিজে যেটা ভালো লাগে সেটা করো, কিন্তু দেখো যে সেই কাজকর্ম দিয়ে অন্য কারোর কোনো ক্ষতি না হয়, এইভাবেই ভালো থাকা যায়। আর একটা জিনিস হচ্ছে, যে যেই মানুষগুলোই চেষ্টা করছে কোনো কিছু করার, সে খারাপ হোক, বাজে হোক, বা ভালো হোক, তোমাকে সবসময় তাদেরকে ইন্সপায়ার করতে হবে না, কিন্তু কাউকে ডিমোটিভেট করো না, ঠিক আছে, এটা। আর বলবো যে আহ, জানি অনেক মানুষেরই মেন্টাল হেলথ ভালো নেই বাড়িতে থাকার জন্য, বা সব থেকে বড় কথা সমকামী মানুষদের জন্যই বলছি, কারণ এটা প্রাইড মান্থ চলছে, আমি জানি যে তোমাদের লড়াইটা আরেকটু বেশি কঠিন, কারণ তোমাকে তোমাদের বা আমাদেরকে, তারা আমাদের এই সমকামিতার সাথে ডিল করতে হয়, সব সময় ডিল করতে হয়, সে যে কোনো ছোটখাটো কারণেই। ধরো, বাবা মার সাথে ঝগড়া হচ্ছে জল নিয়ে, কলা নিয়ে, বা জল খাওয়া নিয়ে বা অন্য কিছু নিয়ে, বাবা মা বলে তো, ও তুই তো হিজড়া, মানে আমি জানি না, আউট অফ নো কনটেক্সট এই ব্যাপারটা চলে আসে, ঠিক আছে। হ্যাঁ। তো আবারও হয়তো কোনো আমি যান্ত্রিক হ্যাঁ, গোলযোগের হ্যাঁ, জন্য। শোনা যাচ্ছে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ, তো কেউ যদি তোমাকে হিজড়া বলে, কেউ যদি তোমাকে হাফ লেডিস বলে, কেউ যদি তোমাকে আরো অনেক
এগুলো এগুলোতে রাগ করার কোনো বিষয় নয়। হিজড়া একটা প্রফেশন, ঠিক আছে? তো ডাক্তার একটা প্রফেশন। তো তাদেরকে বলে যে ডাক্তার হতে গেলে যেরকম কিছু কোয়ালিফিকেশন লাগে, হিজড়া হতে গেলেও তো কিছু কোয়ালিফিকেশন লাগে। আমার কাছে সেই কোয়ালিফিকেশনটা নেই, তাই জন্য আমি হিজড়া নই। ঠিক আছে? আর হাফ ওয়েল লেডিস সেড। বললে বলবে যে ঠিক আছে। হ্যাঁ, হাফ লেডিস বললে কি বললে যে ঠিক আছে, আপনি আপনি ফুল লেডিস বা আপনি ফুল জেন্টস, আপনি মাত্র একটাই সুবিধা পান, আমি দুটো সুবিধা পাই, হাফ জেন্টস এর সুবিধা পাই, হাফ লেডিস এর সুবিধা পাই। এটা বলে দেবে তো। আমাদের ব্যাপারটা হচ্ছে ভীষণ অপটিমিস্টিক্যালি নিতে হয় ব্যাপারগুলোকে। আর সব থেকে বড় কথা যেটা আমি পালন করে এসেছি, যার জন্য আমাকে কখনো রাস্তায় ট্রোল হতে হয়নি, মানে ট্রোল আর এগুলো তো হতে হয়নি। একটা হচ্ছে তুমি যেটাই করবে ভীষণ কনফিডেন্টলি করো, ঠিক আছে? তো আমাকে সত্যি বিশ্বাস করে এগুলো শুনতে হয় না, খুব কম শুনতে হয়। বরং আমাকে এগুলো শুনতে হয় যে তোমাকে খুব সুন্দর লাগছে, এগুলো শুনতে হয়, ঠিক আছে? মানে ইফটিজিং হয় আমার সাথে, ঠিক আছে? মানে এই যেটা যেটা সাধারণত মেয়েদের সাথে হয়, কিন্তু ওই আলাদাভাবে শুনতে হয় না, কারণ হয়তো আমি সেটাকে কনফিডেন্টলি ভীষণ ভাবে হ্যান্ডেল করি। এটাই। আর কি বলবো? আর ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভ্যাকসিন গুলো নিয়ে নিও। হ্যাঁ, সেটা খুবই দরকার। এই কোভিড পরিস্থিতিতে সবার আগে সুস্থ এবং সাবধান থাকতে হবে। অভিষেকদা, তুমি খুব মজার ছলে কথাগুলো হয়তো বললে, কিন্তু এই কথাগুলোর যে কতটা গুরুত্ব সেটা হয়তো আরো এরকম যারা মানুষ আছে যারা প্রতিনিয়ত যুঝছে এই কথাগুলোর সাথে, এই যে বিভিন্ন বিভিন্ন ট্যাগ তাদেরকে দেওয়া হয়, হাফ লেডিস, হিজড়া, ছক্কা, হোয়াট এভার। তো এই ট্যাগ গুলো তারা নিয়ে তারা প্রতি মুহূর্তে হয়তো অনেকেই ভাবে যে না, জীবনটা শেষ করে দেব। সরি। তো সেই জায়গা থেকে আজ তোমাকে পেয়ে আমরা ভীষণভাবে খুশি যে তুমি এই যে কথাগুলো বলে, এবং আশা করি হয়তো একটা মানুষ যদি তোমার এই কথাতে আজ ইন্সপায়ার হয় আমাদের এই শো এর মাধ্যমে, সেখানে আমাদের শো এরই সার্থকতা। আমাদের খুবই ভালো লাগলো তোমার সাথে এতক্ষণ টাইম কাটিয়ে। আশা করি আবার তোমাকে আমরা অতিথি হিসেবে পাবো, এবং তখন দু লাইনে ছাড়বো না, তখন একটা গোটা কবিতা তোমার মুখে শুনবো, তোমারই লেখা। তখন কিন্তু পুরো শোনাতে হবে। তখন কাকিমাকে রুটি আগে থেকে এনে রেখে দেবে, যাতে আমাদের প্রোগ্রাম আরো বেশিক্ষণ আমরা চালিয়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে, অসংখ্য ঠিক আছে। ধন্যবাদ। টাটা, আরটি টাটা। নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সাথে ছিল বিশিষ্ট লেখিকা এবং সমাজকর্মী অভিষেক কর। সকলকে শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।